আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। শোকের এই মাস, আগস্ট মাস, আমাদের বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের সকল শহীদদের প্রতি গভীর ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি একাদশ শ্রেণী অর্থাৎ যারা 2020 এবং 21 শিক্ষাবর্ষের তোমরা শিক্ষার্থী, তোমাদের এই ক্লাসটি মূলত সমাজকর্ম দ্বিতীয় পত্রের ক্লাস। তোমরা ইতিমধ্যেই জেনেছো তোমাদের যে 22 সালের যারা শিক্ষার্থী তাদের যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছিল সেগুলো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে আমরা রাজশাহী কলেজের ক্লাসের ধারাবাহিকতায় শুধুমাত্র প্রথম পত্র থেকে আমরা ক্লাসগুলো নিতাম। কিন্তু যেহেতু দেখা গেল যে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, এইসব বিষয়ের প্রথম পত্র এবং তৃতীয় পত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে, সেই কারণে আমরা কিন্তু আমাদের গত ক্লাস থেকে অর্থাৎ ঈদের আগে থেকে আমরা 2020 এবং 21 সালের শিক্ষার্থীদের জন্য সমাজকর্ম বিষয়ের দ্বিতীয় পত্র, যেটির বিষয় কোড 272, এই বিষয়টি নিয়ে আমরা এই পত্রটি নিয়ে আমরা আলোচনা করছি। এই পত্রের প্রথম যে অধ্যায়টি বাংলাদেশের মৌলমানবিক চাহিদা, এর আমরা প্রথম অংশটুকু আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় অংশটুকু আলোচনা করব। ঠিক সেই জায়গা থেকে আলোচনাটি শুরু করব যে জায়গাটি সম্পর্কে আমাদের দুইজন শিক্ষার্থী আমাকে টেলিফোনের মাধ্যমে অর্থাৎ মোবাইলের মাধ্যমে আমাকে ফোন করে বলেছে যে স্যার, এই জায়গাটি ক্লিয়ার হতে পারলাম না, এই জায়গাটি আমাদের একটু ক্লিয়ার করে দেবেন। তাহলে সেই শিক্ষার্থীদের চাহিদা এবং আশা করি অন্যান্য যে সকল শিক্ষার্থী সমাজকর্ম বিষয়ে তোমরা রেখেছ তাদেরও এই ক্লাসটি উপকার হবে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে শুভ সকাল জানিয়ে শ্রাবণের এই বৃষ্টিমুখর দিনে সমাজকর্ম বিষয়ের ক্লাসে স্বাগতম। আমাদের এই বাংলাদেশের মৌলমানবিক চাহিদার আমরা যদি শুরুর কথা বলি, যে আমরা জানি যে সামাজিক জীব হিসাবে মানুষকে এমন কিছু চাহিদা মানুষের প্রয়োজন হয়ে পড়ে যে চাহিদাগুলো অপরিহার্য, প্রয়োজন শুধু না অপরিহার্য, অর্থাৎ যেগুলি ছাড়া মানুষ চলতে পারে না। এই চাহিদাগুলি মানুষের শুধুমাত্র প্রাণী হিসাবে না, সাথে সাথে মানবিক গুণাবলী বিকাশের ক্ষেত্রেও একটা বিরাট ভূমিকা রাখে। যেগুলো আমরা বলছি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং চিত্তবিনোদন। সাথে সাথে আরেকটি বিষয় আমরা আলোচনার মধ্যে এনেছি, যে বিষয়টি আজকে একটু অন্যগুলো তো আলোচনা করেছি এবং গুরুত্ব আলোচনা করেছি, আরেকটি যেটি আমরা নিয়ে আসব সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা। এইখানে অনেকের একটু সন্দেহ থেকে যায় যে এটি আবার নতুন করে যুক্ত হলো কেন। আমরা প্রথম ক্লাসের আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশের সংবিধানে কিন্তু এই মৌলমানবিক চাহিদার কথা উল্লেখ আছে। এই যেখানে মৌলমানবিক চাহিদার উল্লেখ আছে সেইখানে কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিত্তবিনোদন, এর পরেই কিন্তু আর একটা মৌলমানবিক চাহিদা আছে, সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা। এটি কিন্তু আমাদের সংবিধানে উল্লেখিত একটি মৌলিক চাহিদা। আর এটি সম্পর্কে আমরা কিন্তু অনেকেই মনে করি যে মৌলিক মানবিক চাহিদা মাত্র 6টি, আর অন্য যেটি সামাজিক নিরাপত্তা, এটাকে মৌলিক মানবিক চাহিদা হিসাবে আমরা নিই না। কিন্তু যেহেতু সংবিধানে উল্লেখ আছে এবং আমাদের
পাঠ্য বইয়েও কিন্তু এই বিষয়ে আছে। সামাজিক নিরাপত্তা, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যখন প্রথম পত্রে অর্থাৎ আমাদের 271 271 যে কোড, এই 271 কোডে যখন আমরা সমাজকর্ম সংশ্লিষ্ট কিছু প্রত্যয়ের কথা তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যে সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট কিছু প্রত্যয়, যেখানে ছিল সমাজ কাকে বলে, সামাজিক নিরাপত্তা কি, সমাজ সংস্কার কি, সমাজ কল্যাণ কি, সমাজ সেবা কি, এই জায়গাতেই কিন্তু আরেকটি বিষয় ছিল সামাজিক নিরাপত্তা। আশা করি তোমাদের অনেকেরই সেটা মনে আছে যে সামাজিক নিরাপত্তা বলতে আমরা সাধারণভাবে আপামর জনসাধারণ বা সবাই যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে সমাজে বসবাস করার জন্য যে বিভিন্ন ধরনের নিরাপত্তা, বিশেষ করে আমরা এই যে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়া, রাস্তাঘাটে নিরাপদে চলাচল করা, এই রকম বিষয়গুলোকে আমরা নিরাপত্তা হিসেবে ধরে রাখি। কিন্তু সামাজিক বিজ্ঞানের ভাষায় সামাজিক নিরাপত্তা বিষয়টি হচ্ছে সমাজ বা রাষ্ট্র কর্তৃক যখন কোনো মানুষ কোনো অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে উপনীত হয় বা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ে, তখন তার জন্য রাষ্ট্র বা অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক যে অর্থনৈতিক সাহায্যমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়, এটিকে মূলত সামাজিক নিরাপত্তা বলা হয়। তোমরা আরো একটু মনে করতে পারো, যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ার আমরা খুব মানে প্রথম বর্ষ হিসাবে আমরা এই 21 সালে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে সমাজকর্মের ইতিহাসের ক্ষেত্রে। আমরা যখন ইংল্যান্ডের সমাজকর্মের ইতিহাস পড়তে গিয়ে বেভারেজ রিপোর্ট পড়েছিলাম, অবশ্যই তোমাদের মনে আছে, এই যে বেভারেজ রিপোর্ট পড়তে গিয়ে কিন্তু আমরা প্রথম এই সামাজিক নিরাপত্তা এই বিষয়টি শিখেছিলাম বা উপলব্ধি করেছিলাম। আর আধুনিক কল্যাণ রাষ্ট্রে কিন্তু সামাজিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। স্যার উইলিয়াম বেভারেজ, দুঃখিত, লর্ড না, স্যার উইলিয়াম বেভারেজকে সামাজিক নিরাপত্তা কিন্তু জনক বলা হয়। অর্থাৎ তিনি তার বেভারেজ রিপোর্টে কিন্তু প্রথম সামাজিক নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেন, এবং তারই ধারাবাহিকতায় বিশ্বের উন্নত দেশগুলো সহ আমাদের মতো যেগুলো উন্নয়নশীল দেশ আছে, এগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করছে, যেটি আমরা হয়তো প্রত্যেকে জানি, আবার অনেক সময় আমরা এটি এটি যে সামাজিক নিরাপত্তা সেটি কিন্তু আমরা লক্ষ্য করি না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি আমাদের দেশে খুব সাধারণ একটি বিষয় তোমরা লক্ষ্য করো, সেটি হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপজেলা সমাজসেবা অথবা শহর সমাজসেবা কার্যালয় এই যে কার্যক্রমগুলো আছে, তোমরা একটু যদি খেয়াল করো, বেশ অনেকদিন থেকে কিন্তু এই কার্যক্রমটি চালু আছে। বয়স্ক ভাতা, তারপরে বিধবা ও দুস্থ মহিলা ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী, প্রতিবন্ধীদের জন্য ভাতা, দরিদ্র প্রসূতি মায়েদের জন্য ভাতা, শারীরিক প্রতিবন্ধী ও অ্যাসিড আক্রান্তদের জন্য পুনর্বাসন, তারপরে আরো আছে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা, এছাড়াও আছে স্ট্রেস রিলিফ, ভার্নারেবল গ্রুপ ফিডিং বা যেটাকে ভিজিএফ বলা হয়, আছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, কোথাও কোথাও কাজের বিনিময়ে খাদ্যও দেওয়া হয়, আবার কাজের বিনিময়ে অর্থও দেওয়া হয়। তারপরে আছে ভার্নারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, এবং সর্বশেষ আছে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ। এই যে টোটাল
আমরা যে এই যে সার্কেল বা যে চিত্রটি দেখতে পাচ্ছি, তাদের জন্য, দরিদ্র জনগোষ্ঠীদের জন্য, বা যারা এরকম একটি অবস্থার মধ্যে আছে, তাদের জন্য সাংবিধানিকভাবে রাষ্ট্র এই সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলো গ্রহণ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, শুধুমাত্র সরকারি পর্যায়ে যে এরকম সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হয় তা কিন্তু না, এছাড়াও কিন্তু বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো গ্রহণ করে থাকে। আরো একটি মজার বিষয় হলো যে আমাদের মতো এরকম দেশগুলিতে, অর্থাৎ যেগুলি আমরা উন্নয়নশীল দেশ বলছি, এইসব দেশগুলিতে কি হয়, যারা সরকারি চাকুরি করেন, এই সরকারি চাকুরির শেষে তাদের যখন তারা অবসর গ্রহণ করে, তখন কিন্তু অবসর ভাতা সহ, কোথাও কোথাও অবসর ভাতা বা যেটাকে আমরা পেনশন বলে জানি, এবং কোনো কোনো প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি বা অন্য নামেও কিছু ব্যবস্থা আছে, এগুলিও কিন্তু সামাজিক নিরাপত্তা ব্যবস্থারই একটি অংশ। তাহলে আমরা মৌল মানবিক চাহিদার মধ্যে যে জিনিসটা পাচ্ছি সেটি হচ্ছে, আমরা যেগুলি আগে আলোচনা করেছিলাম, খাদ্য, বা কোথাও কোথাও কোনো কোনো বইয়ে তোমরা পাবে অন্ন, বস্ত্র বা পোশাক, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং চিত্ত বিনোদন এবং সামাজিক নিরাপত্তা। এই হচ্ছে আমাদের বাংলাদেশের মৌল মানবিক চাহিদা। আমরা যদি এই মৌল মানবিক চাহিদার গুরুত্ব আমরা গত ক্লাসেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তারপরেও একটু আলোচনার ধারাবাহিকতার জন্য আমরা একটু শুধু বলে যাব, সেটি হচ্ছে মৌল মানবিক চাহিদার গুরুত্ব কি, যে এটা মানুষের অস্তিত্ব রক্ষা করে। তারপরে বলা হচ্ছে মানুষের জীবন বিকাশের জন্য। অস্তিত্ব রক্ষার কথা তো আমরা জানি যে কোনো প্রাণীর জন্যই কিন্তু খাদ্যের দরকার আছে, আর বাকি যে জিনিসগুলো আছে মানুষ বাদে, তারা কিন্তু প্রকৃতি থেকে অথবা সৃষ্টিকর্তার দ্বারা সেভাবেই তারা এগুলোকে পেয়ে যায়। কেবলমাত্র মানুষকেই এগুলি অর্জন করার চেষ্টা করতে হয়। বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই যে সকল বিষয়গুলি, এগুলি কিন্তু মানুষকে অর্জন করতে হয়। এরপরে আমরা আসি জীবন বিকাশের জন্য। শুধুমাত্র তো প্রাণী হিসাবে মানুষের বেঁচে থাকার বিষয়টি নেই, মানুষের বেঁচে থাকার সাথে সাথে মানুষ হিসাবে মানবীয় যে আচার আচরণ, সেগুলির জন্য কিন্তু মৌলিক চাহিদার প্রয়োজন আছে। এবং বলা হয় যে মৌলিক চাহিদা প্রয়োজন এতটাই যে এটি মানুষের জন্মের আগে থেকেই, অর্থাৎ আমরা যখন মাতৃগর্ভে ভ্রূণ আকারে ছিলাম, তখন থেকেই কিন্তু আমাদের মৌলিক চাহিদার শুরু। কেননা তোমরা একটু কল্পনা করে দেখো, মায়ের খাদ্য, মায়ের সাধারণ মানুষ হিসেবে তো বস্ত্র, এগুলোর দরকার হয়, কিন্তু প্রসূতি মা হিসেবে তার খাদ্যের দরকার, তার দরকার চিকিৎসার, তার দরকার মানসিক প্রশান্তির, যাতে করে তিনি একটি এবং উপযুক্ত চিকিৎসা, যাতে করে তিনি কি করতে পারেন, একটি সুস্থ সবল সন্তান জন্ম দিতে পারেন। তাহলে আমাদের জীবন বিকাশ মাতৃগর্ভ থেকে শুরু হয়ে আমরা যখন মৃত্যুবরণ করছি, তখনও কিন্তু আমাদের মৌলিক চাহিদার প্রয়োজন আছে। খাদ্যের প্রয়োজন নাই, শিক্ষার নাই, চিত্ত বিনোদনের নাই। তুমি চিন্তা করে দেখো তো, যে এই বডিটাকে আচ্ছাদন দেওয়ার জন্য কিন্তু একটি বস্ত্রের দরকার হচ্ছে। সেটাকে আমরা যে নামেই ডাকি, কাফন বলি বা অন্য কিছু বলি,
একেবারে তো যা পড়ে আছি তাই দিয়ে তো আমাদের শেষকৃত্য হয় না, তাই না? তাহলে সেখানেও কিন্তু মানুষের কিছু কিছু বেঁচে থাকা অবস্থায় সকল কিছু লাগে, আর জন্মের পূর্বে কিছু লাগে, আবার মৃত্যুর পরও কিছু লাগে। তাইলে টোটাল জীবন বিকাশের জন্য আমাদের মৌলিক চাহিদার প্রয়োজন রয়েছে। এরপর আসে মানবীয় গুণাবলী বিকাশ। মানুষ হিসাবে নিঃসন্দেহে প্রত্যেকের মধ্যে মানবীয় গুণাবলী কিন্তু থাকে বা থাকতে হয়। যার মধ্যে এই মানবীয় গুণাবলী থাকে না, তাকে আমরা কি বলি? যে সে হলো পশু, বা আরো আমরা নেতিবাচক তাদের জন্য বিশেষণ ব্যবহার করি, তাই না? তাহলে মানবীয় গুণাবলী বিকাশের জন্য খাদ্য থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন এবং সামাজিক নিরাপত্তা সবই কিন্তু মানুষের মানবীয় গুণাবলী বিকাশের জন্যই প্রয়োজন। আমরা যদি খাদ্য না পাই, আমরা খাদ্যের চাহিদা মেটানোর জন্য যে কোনো খারাপ কাজ, হিংস্র কাজ, মারামারি, হানাহানি এগুলো আমরা করতে পারি। বস্ত্র দু এক বেলা না খেয়েও মানুষ কষ্ট করে কাটাতে পারে, কিন্তু বস্ত্রহীন অবস্থায় একটি নির্দিষ্ট বয়সের পর মানুষ কিন্তু একটুও নিজেকে কল্পনা করতে পারে না যে আমি বস্ত্রহীন অবস্থায় আছি। শিক্ষা শুধুমাত্র একাডেমিক শিক্ষা বা আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে এই শিক্ষা না, কিন্তু শিক্ষা একেবারে মানুষের জীবন থেকেই শুরু। যখন থেকে মানুষ জন্মগ্রহণ করছে তারপর থেকেই তুমি দেখো আমরা প্রাকৃতিকভাবে কিন্তু কিছু শিক্ষা পাচ্ছি। আস্তে আস্তে যখন বড় হচ্ছে তখন আমাদেরকে নিতে হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের মধ্যে মানবীয় গুণাবলী বিকাশ করছে। এরকম ভাবে প্রত্যেকটি বিষয়, মৌলিক চাহিদার প্রত্যেকটি বিষয় আমাদের মানবীয় গুণাবলী বিকাশে সহায়তা করছে। সামাজিক মর্যাদা রক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী, দুঃখিত, এখানে কিন্তু আমাদের একটু বানানের ভুল আছে, তোমরা অবশ্যই সঠিকটি পড়বে। সেটি হচ্ছে সামাজিক মর্যাদা রক্ষা। শুধু মানুষ হিসাবে না, সমাজের সভ্য সদস্য হিসাবে আমরা প্রত্যেকেই কিন্তু একটা মর্যাদা ধারণ করি। আমি শুধুমাত্র শিক্ষকতা করি এই হিসাবে না, একজন কৃষক, তারও কিন্তু আত্মসম্মান বোধ, তারও কিন্তু মর্যাদা সব কিছু আছে। একজন সাধারণ মানুষ, একজন কি বলা যায়, দিনমজুর, তারা কিন্তু আত্মসম্মান বোধ, মর্যাদা এগুলি আছে। কিন্তু সবারই মর্যাদা সমান তো নাই। যারা মৌলিক চাহিদা গুলোকে, যাদের সঠিকভাবে পূরণ হয়, যাদের মধ্যে মানবীয় গুণাবলী বিকাশ হয়, জীবনের বিকাশ হয়, তাদেরই কিন্তু সামাজিক মর্যাদা একটু একটু বাড়ে। নির্মম হলেও সত্য, সবকিছুর কারণে কিন্তু, অর্থাৎ একটি মানুষের জীবনের বিকাশ, মানবীয় গুণাবলীর বিকাশ, সামাজিক কি বলা যায়, পদমর্যাদা, এই সব কিছু দিক দিয়ে কিন্তু তার মর্যাদাটা বৃদ্ধি পায়। এটি মৌলিক মানবিক চাহিদার একটা গুরুত্ব। এরপর সে দক্ষতা বৃদ্ধি, স্কিলনেস। মৌলিক চাহিদা কি করে? মানুষের মধ্যে দক্ষতা বৃদ্ধি করে। আমরা অনেক কিছু জানি, কিন্তু সেই জানাটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মৌলিক মানবিক যে চাহিদাগুলো, এগুলো পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত প্রয়োজন। কেননা আমি যতটুকু জানি, বা তোমাদের কথাই ধরি, ধরো গুনগুন করে আমরা অনেকে গান গাইতে পারি, আবৃত্তি করতে পারি, বা হাতে যদি একটু কলম বা পেন্সিল ধরি তাহলে কিছু একটা আঁকতে পারি। আবার সেটাকে যদি চর্চা করা হয় তাহলে সেখানে কি হবে? আমার দক্ষতা বৃদ্ধি পাবে, বা আমি আরো সেটাকে ভালো করতে পারবো। এটাই হচ্ছে দক্ষতা বৃদ্ধির বিষয়। সভ্যতার স্থায়িত্ব এবং ক্রমবিকাশ। আমরা যদি মানব সভ্যতার ইতিহাসগুলো দেখি তাহলে দেখি যে এখানে কিন্তু এই সভ্যতার, এই যে সভ্যতা টিকে আছে বা সভ্যতার বিকাশ ঘটছে, সেই একেবারে প্রস্তর যুগ, মানে যখন প্রথম মানুষ পাথরে পাথর ঘষে আগুন জ্বালাতে শিখলো,
আস্তে 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 মানুষ বিভিন্ন ধরনের তার ব্যবহার উপযোগী বিভিন্ন যন্ত্রপাতি বলি আর আমরা অস্ত্রই বলি, এগুলো আবিষ্কার করতে শিখলো। সেগুলো আজকে কোন পর্যায়ে চলে গেছে? অন্তত এটুকু বলতে পারি, তোমরা তো জানোই যে আমিও কিন্তু তোমাদের মতো এই শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ রাজশাহী কলেজের আমি নিজেও শিক্ষার্থী ছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ আমার উচ্চ মাধ্যমিক ডিগ্রি কিন্তু এখান থেকে। তা আমি 1980 সালের আগস্টে প্রথম কলেজে আসি এবং আমাদের 7 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হয়। যাই হোক, সেই সময়কার যে প্রেক্ষাপটটা কথাটা বলতে যাচ্ছি, তখন তো এরকম মহামারীও ছিল না বা এরকম অবস্থা ছিল না। আমরা তো ক্লাসে বসেই ক্লাস করেছি। আমরা তখনও কিন্তু কেউ কল্পনা করি নাই যে এরকম ভাবেও কিন্তু লেখাপড়া হতে পারে বা লেখাপড়া করা যায়। আমি আমার আমলের কথা বা আমার সময়ের কথা আমি বাদ দিই। আমি এই কলেজে যখন আমি শিক্ষক হিসাবে আমি আসলাম 2008 সাল অথবা 2015 সাল, তখনও কিন্তু ধারণা ছিল না যে এইভাবে অনলাইনে ক্লাস নেওয়া যাবে। আমরা যেরকম প্রচলিত ভাবে, আমি আমার চাকরি শুরু থেকে যেভাবে ক্লাস দিয়েছি, আমরা নিজেরাও লেখাপড়া করতে যেয়ে যেভাবে ক্লাস করেছি, ধারণা ছিল সেটাই হবে। কিন্তু কি হয়েছে, সভ্যতার ক্রমবিকাশের ফলে আজকে তোমরা অনেকেই অনেক দূরে আসো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমার সকল শিক্ষার্থী আমার সামনে উপস্থিত। আর তুমিও তোমার যে ডিভাইসটি আছে সেখানেও দেখছো যে ক্লাসে, হ্যাঁ, তোমার আশেপাশে তোমার সহপাঠী বন্ধুরা থাকে, এখানে কেউ নাই, তুমি শুধু ডিভাইসটির সামনে আমাকে দেখতে পাচ্ছ, অথবা চ্যাট বক্সে তুমি তোমার সহপাঠীদের সাথে তোমার মন্তব্য বিনিময় করতে পারছো। তাহলে এই যে সভ্যতার ক্রমবিকাশ, এটি কিন্তু মৌলিক মানবিক চাহিদার একটা অন্যতম গুরুত্ব। এরপর আমরা চলে আসি সামাজিক প্রগতি ও উন্নতি। সমাজ যে উন্নত হচ্ছে বা উন্নতি হয়েছে এটা তো বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন ভাবে আমি আবারও আমার সেই কথায় ফিরে যাই। আবার সেই ছাত্র জীবনে আমার একজন সহপাঠী ছিলেন, এই বৃহত্তর রাজশাহী অঞ্চলের কোথাও তার দেশের বাড়ি বলি আমরা বা গ্রামের বাড়ি বলি, এটা ছিল। কথায় কথায় সে বলতো যে আমাদের এলাকায়, তার যে গ্রামীণ এলাকা, আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ নেই, বা আগামী 100 বছরে, আমি যদি সেই 80-81 সালের কথা ধরি, যে আমার বন্ধুর ভাষ্য অনুযায়ী যে আগামী 100 বছরে আমার এলাকায় বিদ্যুৎ যাবে না বা যাওয়ার মতো অবস্থা নেই। কিন্তু না, 1990 সালে কিন্তু সেই সব এলাকা বিদ্যুতায়িত হয়েছে, রাস্তাঘাট হয়েছে। এটা হচ্ছে কি, মানুষের সামাজিক প্রগতি এবং উন্নতি। কেন? আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করতে পারছি, সাথে সাথে আমাদের অন্যান্য উন্নয়ন বা উন্নতিগুলো হচ্ছে। তোমরা যারা লেখাপড়া শিখতে এসছো বা আমরাও যারা লেখাপড়া করেছি, আমাদের পরিবারে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারা লিখতে পারতেন, পড়তে পারতেন, কিন্তু তার পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে যত মানুষের দিন যাচ্ছে তত কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত শিক্ষার আলো, মানুষের উন্নতি, অগ্রগতি চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে। এটা মৌলিক মানবিক চাহিদার একটা গুরুত্ব। তারপর বলা হচ্ছে সচেতনতা বোধ সৃষ্টি। আমরা যে খাদ্যের কথা বললাম, বস্ত্রের কথা বললাম, শিক্ষা, স্বাস্থ্য, যেটাই আমরা বলি, এটা কি করে? মানুষকে সচেতন করে যে কোনো কাজ থেকে। আমরা মৌলিক মানবিক চাহিদার ক্ষেত্রে বলছি কি, যে মৌলিক মানবিক চাহিদা এত জরুরি যে মানুষ যদি বৈধভাবে পূরণ না করতে পারে, অবৈধভাবে পূরণ করার চেষ্টা করে। আবার যদি সঠিকটি না করে, তাহলে খারাপটি করে। এই যে মৌলিক চাহিদাগুলো, এগুলো যদি সঠিকভাবে পূরণ করা যায়, সেটি কি করে? মানুষের মধ্যে একটা সচেতনতা বোধ সৃষ্টি করে। কি সচেতনতা বোধ? আমি শিক্ষিত মানুষ, এই যে ধরো না, বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আমরা অনেক সময় খুব সাধারণভাবে দেখি, আমাদের অনেক শিক্ষার্থীদের মধ্যেও দেখি, বা আমাদের মতো বয়সী লোকদের দেখি একসাথে বসে আছে রাস্তাঘাটে, যেখানে সেখানে নোংরা ময়লা ফেলা তো খুব কমন ব্যাপার, যেখানে সেখানে আমরা থুতু ফেলি। তুমি দেখবে যে একসময় কিন্তু তোমার মধ্যে যদি সেই সচেতনতা বোধ সৃষ্টি হয়,
তুমি কিন্তু যেখানে সেখানে থুতুটুও ফেলতে, নোংরা ময়লা ফেলতে তুমি কিন্তু ইতস্তত বোধ করবে, কেননা সেখানে তোমার একটা সচেতনতার সৃষ্টি হবে। তুমি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসো না কেন, তোমরা তো একাদশ শ্রেণীতে আসো, কলেজে হয়তো দু একবার এসছো বা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে গেছো, দেখেছো না যে কতটা ঝকঝকে তকতকে। শুধুমাত্র প্যান্ডেমিকের কারণে কিন্তু না, যখন আমাদের এখানে পূর্ণভাবে ক্লাস চলে, একই সাথেই কলেজ ক্যাম্পাসে 15-16 হাজার শিক্ষার্থী ঘোরাঘুরি করে, সেখানেও কিন্তু একটি ময়লা পড়ে থাকে না, বা কারোর ব্যবহার্য একটু টিস্যুও কিন্তু পড়ে থাকে না। কিসের জন্য? সেটা তোমাদের এই যে সচেতনতা বোধ সৃষ্টি যেটি হয়ে এসছে তারই কারণ। তোমার সকল চাহিদাগুলো মিটেছে, তুমি যতটুকু লেখাপড়া শিখো, তোমার মধ্যে কি হয়েছে, সেই লেখাপড়ার ফলে তুমি সচেতনতা বোধ তোমার সৃষ্টি হয়েছে যে না রে ভাই, কেউ তো ময়লা ফেলে না বা কেউ ময়লা করে না, অথবা আমিও ময়লা করবো না। নির্দিষ্ট যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে আমি এই ময়লা কাগজটি অথবা টিস্যুটি আমি ফেলবো। এরপর আরেকটা বলছে যে সামাজিক সমস্যার সমাধান, কেননা মৌলিক চাহিদার কারণেই তো, পূর্ণ না হওয়ার কারণে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়। আর এই সামাজিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে মৌলিক মানবিক চাহিদা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমাদের গুরুত্ব গেল। আমরা পরবর্তীতে চলে আসি যে মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। আমরা যে চাহিদাগুলো কথা বলেছি, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, বিনোদন এবং আরেকটি কি, সামাজিক নিরাপত্তা, এইগুলিকে যদি আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফিকেশন করি, তাহলে কিন্তু আমরা দেখব যে প্রত্যেকটার অভাব বা প্রত্যেকটার অপূর্ণতা থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সকল সমস্যাকে কনসিলেটেড করে, যেহেতু আমাদেরকে একটা নির্ধারিত সময় বা নির্দিষ্ট সময়ের মধ্যে লেখাটি শেষ করতে হবে, এই জন্য আমরা কিন্তু অত বিস্তারিত যাইনি, সবগুলো থেকে একটা কি করেছি, কনসাইজ করেছি বা ছোট করে আমরা এই কমন সমস্যাগুলোকে আমরা নিয়ে এসেছি। সাধারণ সমস্যা যেটি খাদ্যর মানে পূরণের থেকেও, মানে খাদ্য ঘাটতি থেকে হয়, বস্ত্রের ঘাটতি থেকে হয়, শিক্ষার ঘাটতি থেকে হয়, চিকিৎসা সেবার ঘাটতি থেকে হয়, বিনোদনের অভাব থেকেও হয়, সেই কমন জিনিসগুলো নিয়ে এসেছি। কি কি সমস্যা হয়? পুষ্টিহীনতা। পুষ্টিহীনতার অন্যতম কারণ হচ্ছে খাদ্যের ঘাটতি বা খাদ্যের অভাব। খাদ্য যেটি, খাদ্যের গুরুত্ব তো আমরা বলেছি যে শুধু মানুষ না, সকল প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে খাদ্য। মানুষের জন্য যেটি হয় সেটি হচ্ছে যে মানুষ পুষ্টিহীন হয়ে পড়ে বিভিন্ন ধরনের, আর পুষ্টিহীন হলেই কিন্তু মানুষের মধ্যে স্বাস্থ্যহীনতা দেখা যায়। পুষ্টিহীনতার অভাবে বিভিন্ন রোগ, বিভিন্ন অসুস্থতায় মানুষ আক্রান্ত হয়। স্বাস্থ্যহীন হলে মানুষের কর্মক্ষমতা কমে যায়, মানুষ কাজ করতে পারে না। শুধু যে কায়িক শ্রমের কাজ তা কিন্তু না, মানসিক শ্রমের কাজও কিন্তু মানুষ স্বাস্থ্যহীনতার কারণে পারে না। আমাদের এই যে তোমরা নবীন শিক্ষার্থী, অনেকেরই হয়তোবা বিভিন্ন ছোটখাটো অসুস্থতা আছে, হয়তো কারো মাথা ব্যথা আছে, অথবা এরকম কোনো সমস্যা আছে। তুমি দেখো যে তোমার কর্মক্ষমতা, তোমার এই স্বাস্থ্যহীনতার কারণে হয়তো তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারো না, আবার ঠিকমতো তুমি তোমার লেখাপড়াটিও চালিয়ে যেতে সক্ষম হও না। একটু বেশি ফোন ধরে পড়লে হয়তো তোমার মাথা ব্যথা করে, হয়তো চোখ একটু ঝাপসা হয়ে আসে, হয়তো চোখ দিয়ে পানি পড়ে, এরকম বিভিন্ন সমস্যা হয়ে থাকে না, সেটা স্বাস্থ্যহীনতার ফলে। এরপর আমরা বলছি যেটি বাসস্থান সমস্যা থেকে আসে, সেটি হচ্ছে গৃহ বস্তি সমস্যা। আমরা বিশেষ করে আমাদের শহর অঞ্চলগুলোতে দেখি যে বিপন্ন মানুষ একেবারে সারা শহর ছেয়ে থাকে। যত বড় শহর তত কিন্তু এরকম বস্তিবাসী বা বিপন্ন মানুষ, গৃহহীন মানুষ। আর গৃহহীন থাকার ফলে মানুষ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়। সে তার
ব্যক্তিগত নিরাপত্তা, সে নিরাপত্তাহীনতায় ভোগে, তার একটা স্থায়ী ঠিকানা থাকে না, মাথা গোঁজার ঠাঁই থাকে না, এবং এই বস্তি সমস্যা থেকে বিভিন্ন রোগ বা অসুস্থতায় আক্রান্ত হয়, এরকম নানাবিধ সমস্যার মধ্যে পড়ে। এরপর বলা হচ্ছে নিরক্ষরতা, অজ্ঞতা, যেটা শিক্ষার অভাব থেকে মূলত হয়ে থাকে। এই যে বাংলাদেশের, কিন্তু আমরা যদিও বলি যে আমাদের এখন শিক্ষার হার প্রায় 70%, এটি যেমন আনন্দের বিষয়, একটু যদি আমরা উল্টিয়ে বা একটু রিভার্স করে যদি চিন্তা করি, তাহলে এখনো কিন্তু 30% লোক নিরক্ষরতার মধ্যে আছে। এখানে দুইটা জিনিস একই সাথে নেওয়া হয়েছে তোমাদের বোঝার জন্য, একটি হচ্ছে নিরক্ষরতা আর একটি হচ্ছে অজ্ঞতা। নিরক্ষরতা হচ্ছে অক্ষর না চেনা লোক, পাশাপাশি অজ্ঞতা হচ্ছে যে সে কোনো বিষয় সম্পর্কে না জানা বা বিষয় সম্পর্কে সচেতন না। খুব সহজ কথা এটাকে অজ্ঞতা বলা যায়। যে আমাদের যে 30% লোক নিরক্ষর বা অজ্ঞ, এটি কি করছে? এটি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এ প্রসঙ্গে তোমাদেরকে একটু বলে রাখি, আমরা যে সামাজিক নিরাপত্তার কথা বললাম, তাই না? আমাদের আজকের ক্লাস মূলত শুরু করেছিলাম যে সামাজিক নিরাপত্তা দিয়ে। এই সামাজিক নিরাপত্তার দুইটা জিনিস বা কয়েকটা জিনিস, বয়স্ক ভাতা, বিধবা ও দুস্থ মহিলা ভাতা এবং প্রসূতি মায়েদের ভাতা। তোমরা অনেকেই লক্ষ্য করেছো যে এই ভাতাগুলো গ্রহণ করার জন্য আমাদের বিভিন্ন যে সরকারি ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলি আছে, অর্থাৎ সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, এই সকল ব্যাংকগুলোতে কিন্তু মাসের শুরুতেই অনেক মানুষ বা বিভিন্ন এই যে বৃদ্ধরা বা বয়স্করা, ওই যে বয়স্ক ভাতা আনার জন্য কিন্তু ব্যাংকে যেত। এই বয়স্ক ভাতা আনার জন্য যে ব্যাংকে যেত মানুষগুলো, এখন কিন্তু সরকার এটিকে আরো সহজ করে দেওয়ার জন্য বা ডিজিটালাইজ করে দেওয়ার জন্য, যাতে করে ব্যাংকে এসে সময় অতিবাহিত না করতে হয়, খুব সহজে পেয়ে যায়, এই জন্য কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের এই টাকাটি পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাদের নিরক্ষরতা এবং অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু কিছু দুষ্টু মানুষ, তারা কি করেছে, তার ফর্মটি পূরণ করার সময় মোবাইল নাম্বারটি কিন্তু উল্টাপাল্টা দিয়েছে। এতে করে দেখা যাচ্ছে যে 5 মাস আগে বা 6 মাস আগেও যে ব্যক্তিটি এই বয়স্ক ভাতা বা প্রবীণ ভাতা পেতেন, তার কাছে আর কোনো SMS-ও আসে না, অথবা তারা সেই মোবাইলে আসছে না। এটা সেই দুষ্টু লোকেরা বা দুষ্ট চক্র এটাকে আত্মসাৎ করার চেষ্টা করছে। যদিও সরকার বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং এটাকে সঠিক পথে নিয়ে আসছে, কিন্তু আমরা সমস্যাটা কি পাচ্ছি, যে নিরক্ষরতা বা অজ্ঞতার কারণে একজন সেই বয়স্ক ভাতাধারী মানুষ, সে মোবাইলে SMS-টা পড়তে পারে না, দেখতে পারে না। আগে জানতো যে এইরকম একটা কিছু আসলে তাকে ব্যাংকে যেতে হবে, কিন্তু এখন যে তার সেই টাকাটি কোনো একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তুলে নিবে বা উঠিয়ে নিবে, এগুলো তো সে জানে না। তাতে করে হচ্ছে কি, যে সে এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে দেখো যে খুব সাধারণ, প্রতিনিয়ত কিন্তু আমরা এরকম বিভিন্ন অসুবিধা ভোগ করছি। অজ্ঞতার কথায় যদি আমরা বলি, এই যে বর্তমান মহামারীকালীন সময় আমাদের যে শারীরিক দূরত্ব বজায় রেখে চলা, আমাদের মাস্ক ব্যবহার করা, অথবা যারা বর্তমানে তো 18 ঊর্ধ্ব হয়েছে, এদের যে ভ্যাকসিন গ্রহণ করা, এইটা কিন্তু আমরা এখনো অনেকে মেনে চলছি না। দেখা যাচ্ছে কি, যে আমরা রাস্তাঘাট যেখানে যাই, অজস্র মানুষের ভিড়। হ্যাঁ, বাংলাদেশ জনবহুল দেশ, এখানে প্রচুর মানুষ, তারপরেও কিন্তু তোমাকে তো নিজেকে সেভ করে রাখা বা নিজেকে রক্ষা করে রেখে তোমাকে চলতে হবে। অদৃষ্টের উপরে, ভাগ্যের উপরে বা আল্লাহর উপরে ছেড়ে দিলে তো হবে না। আর এটা বলার কোনো অবকাশও নাই যে শহর এলাকার লোক বা বড় লোকদের জন্য
এই কোভিড-19 গরিবদের কিছু হয় না। মানুষ অজ্ঞতার কারণে কিন্তু বুঝতে পারছে না, বা তারা যদি এই অজ্ঞতার মধ্যে থেকে থাকে, বা তারা যদি এই ব্যাপারে সচেতন না হয়, তারা বলতে কিন্তু দেশের সকল মানুষ, আমি তুমি প্রত্যেকেই, তাহলে কিন্তু এই রকম মহামারী থেকে আমরা সহজে মুক্ত হব না। আমাদের পুরো জীবনযাত্রাই কিন্তু পরিবর্তিত হয়ে যাবে, অন্য ধরনের একটা জীবনযাত্রা চলে আসবে, যে অন্য রকমের জীবনযাত্রায় আমরা এখন তোমাদের সাথে মুখোমুখি হয়েছি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। অপরাধ প্রবণতার কথা বলা হচ্ছে। অপরাধ প্রবণতা, যেমন আমরা খাদ্যের কথা বলছি, যে খাদ্য মানুষের এমন একটা প্রয়োজন, যেই খাদ্যটা না পেলে সে একেবারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাই না? বৈধ উপায় না হলে অবৈধ উপায় চেষ্টা করে, অবৈধ মানে খারাপ কাজ করে। তাহলে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা, শিক্ষা যদি না থাকে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার সৃষ্টি হয়। যদি সঠিক বিনোদনের মাধ্যমে বা সঠিক সামাজিকীকরণের মাধ্যমে একজন শিশু কিশোর বেড়ে না ওঠে, সেও কিন্তু অপরাধ প্রবণ হয়ে ওঠে, তাই নয় কি? তাইলে এই যে মৌলিক মানবিক চাহিদা অপূরণ জড়িত কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা দেখা দিচ্ছে বেকারত্ব। কোথা থেকে? খাদ্য ঘাটতি ছিল, বা সঠিকভাবে খাদ্য পায়নি, ফলে এসছে পুষ্টিহীনতা, পুষ্টিহীনতার পরে ফলে হয়েছে স্বাস্থ্যহীনের ফলে হয়েছে কর্মক্ষম হারিয়ে গেছে। কর্মক্ষমতা যখন হারিয়ে গেছে, তখন তো আর কেউ তাকে কাজে নিচ্ছে না, খুব স্বাভাবিক সে বেকার থাকবে। অথবা আমরা এই যে প্রচলিত লেখাপড়া যারা শিখে থাকছি বা শিখছি, অর্থাৎ সাধারণ লেখাপড়া, বা আমরা সহজ কথায় যেটাকে জেনারেল এডুকেশন বলি, সত্যি কথা বলতে কি আমাদের এত উচ্চ পর্যায়ে সাধারণ লেখাপড়া বা জেনারেল এডুকেশন দরকার নেই। আমাদের কিছু যথার্থ টেকনিক্যাল এডুকেশন আমাদের দরকার, বা আমাদের কর্মমুখী শিক্ষার দরকার, যেটি আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। শিক্ষার মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র এই অ ক খ, আর এই যে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুল থেকে কলেজের থেকে তারপরে একটি বিশ্ববিদ্যালয়, যে কোনো একটি সাবজেক্ট পড়লাম, সকলেই যে আমরা চাকরি পাবো বা চাকরি করব, এরকম কিন্তু নিশ্চয়তা আমাদের মধ্যে থাকছে না। তাহলে আমরা যে শিক্ষার কথা বলছি, সেই শিক্ষার মধ্যে কিন্তু একাডেমিক শিক্ষা যেমন আছে, সেরকম আমাদের কারিগরি শিক্ষা আছে, সেরকম আমাদের কর্মমুখী শিক্ষারও দরকার আছে, যাতে করে আমরা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, বা আমরা এই বেকারত্বের ভয়াবহতার মধ্যে না পড়ি। নেক্সট বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের পারিবারিক ভাঙন বা পারিবারিক বিচ্ছেদ, বা বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতা। যখন মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হয় না, তখন কি হয়? যে পারিবারিক ভাঙন হয়। কিরকম পারিবারিক ভাঙন? যৌতুকের কারণে নারী নির্যাতন বৃদ্ধি, নারী নির্যাতন থেকে পারিবারিক বিচ্ছিন্নতা বা পারিবারিক সহিংসতা, মেরে ফেলা, অথবা কাজের খোঁজে, সাধারণত গ্রামাঞ্চলগুলোতে তো কাজের একটু ঘাটতি থাকে, বা ওই যে অন্যের সাহায্য বা আশ্রয়ে বেঁচে থাকারও যে বিষয়টা, অর্থাৎ ভিক্ষা করা যেটা, সেটাও কম থাকে। তখন দেখা যাচ্ছে যে পরিবার রেখে কোনো বড় শহরে চলে যাচ্ছে, বড় শহরে গিয়ে পরিবারের সাথে একটা যোগাযোগ নষ্ট হয়ে যাচ্ছে, পারিবারিক ভাঙন চলে আসছে বা বিচ্ছেদ চলে আসছে। আবার এই মৌলিক চাহিদাগুলোর কারণে বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতা, পরিবারের সন্তানের সাথে মা বাবার সাথে সন্তানের, স্বামীর সাথে স্ত্রীর, ভাইয়ের সাথে ভাইয়ের, বোনের সাথে বোনের, এরকম একটা নিরাপত্তাহীনতা বা এরকম একটা বিচ্ছেদ ঘটে যাচ্ছে। সর্বশেষ আমরা বলছি, আরো কিন্তু হতে পারে, শুধু এগুলোই যে তোমরা আলোচনা করবে বা না, তোমরা এর থেকেও আরো বেশি বা ভালো করে তোমরা বইয়ে থেকে নিজেরা নিজেদের সৃজনশীলতাটাকে বৃদ্ধি করবে। আমরা সর্বশেষ এখানে বলছি কি নৈতিক অধঃপতন। আসলে কিন্তু মৌলিক মানবিক চাহিদাগুলো এত গুরুত্বপূর্ণ, যেটা মানুষকে একবারে পশুর পর্যায়ে নিয়ে চলে আসে। সেটা খাদ্যের
জোগাড় করতেই বলো, অথবা সেই বস্ত্রের চাহিদা মেটাতেই বলো, অথবা শিক্ষার চাহিদা মেটাতেই বলো, অথবা স্বাস্থ্যের চাহিদা মেটাতে বলো, সেখানে মানুষের আর নৈতিকতার কোনো বিষয় থাকে না। স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা যদি ধরি, তুমি যদি সঠিক উপায়ে বা সঠিকভাবে মানে তোমার চিকিৎসা ব্যবস্থাটা না করতে পারো, তখন কিন্তু তুমি ওই যে ঝাড় ফু, পানি পড়া, তাবিজ ইত্যাদিতে চলে যাবে, তাই নয় কি? অপচিকিৎসাতে চলে যাবে। অপচিকিৎসা কথা বলি বা বিভিন্ন ধরনের অপশিক্ষার কথা বলি, সেগুলো করে কি মানুষের মধ্যে বিভিন্ন নৈতিক অধঃপতন, মানুষকে অপরাধ প্রবণ করে তোলে, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সহিংসতা, হিংস্রতা এগুলো সৃষ্টি করে, যাতে করে হয়ে যায় মানুষ আর কিন্তু তখন আশরাফুল মাখলুকাত থাকে না, সৃষ্টির সেরা জীব আর থাকে না, তখন হয়ে যায় সব থেকে নিকৃষ্ট জীব। অনেক সময় আমরা অনেকের ক্ষেত্রে নেগেটিভ অর্থে শুনে থাকি যে তুই একটা পশুর থেকেও খারাপ, বা তুই একটা অন্য যে কোনো একটা পশুর উদাহরণ দিয়ে বলে তুই তার থেকে খারাপ। এই যে কেন? তার নৈতিক অধঃপতন বা তার যে স্খলন, সেগুলো তার মৌলিক মানবিক চাহিদার অপূরণ থেকে। এরপর আমরা, সুপ্রিয় শিক্ষার্থী, কোথায় চলে যাচ্ছি? আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে যে জিনিসগুলো আমাদের বাধা হিসাবে কাজ করে, এগুলো আমরা সবাই জানি। আমরা খুব সংক্ষেপে আমরা বলে যাই, মৌলিক মানবিক চাহিদা পূরণের পিছনে অন্তরায়, অর্থাৎ কি জিনিস আমাদেরকে মৌলিক মানবিক চাহিদা গ্রহণ করতে বাধা দিচ্ছে। যেমন এই মুহূর্তে তোমরা যে ক্লাস এ আছো, এখানে আমরা যদি আমাদের যে কি বলা যায় প্রজেক্টরটি আছে, এই প্রজেক্টরের সামনেই যদি এই মুহূর্তে আমি এইভাবে ধরি, তাহলে কিন্তু, বা ক্যামেরার সামনে আমরা যদি এইভাবে আড়াল করি, তাহলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। এই যে ক্যামেরার সামনে একটা কালো জিনিস ধরে আমি আড়াল করলাম, এটাই কিন্তু আমার কি হলো? অন্তরায়, বা এটাই আমাকে বাধা দিচ্ছে। সেই বাধাগুলো কিরকম? আমাদের দারিদ্রতা, খুব সাধারণ কথা কিন্তু সহজ কথা, আমাদের চারপাশে ঘটে যাওয়া কথা। যখন আমরা দরিদ্র থাকছি, তখন আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। খাদ্যের চাহিদা ঠিক মতো পূরণ করতে পারছি না, বস্ত্র ঠিক মতো পাচ্ছি না শিক্ষা, স্বাস্থ্যের কথা তো অনেক দূরে, বিনোদন কি, দারিদ্র্যের কারণে সেটাও ভুলতে বসেছি বা ভুলে গেছি, সামাজিক নিরাপত্তা তা তো জানিই না, তাই নয় কি? তাইলে আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের বড় অন্তরায় হচ্ছে দারিদ্র। দারিদ্রের সাথে সাথে যে জিনিসটি চলে আসে, জনসংখ্যাস্ফীতি। অর্থাৎ এত দ্রুত জনসংখ্যা বাড়ছে যে আমরা যদি কোনো বড় শহরে যাই, বা বড় শহর থেকে আমরা আমাদের রাজধানী শহরে যদি যাই, অগণিত অজস্র মানুষ, তাই নয় কি? আমরা যদি কোনো বাস টার্মিনাল দেখি, কোনো উৎসবের আগে না, আমরা যদি রেগুলারই দেখি, কোনো রেল স্টেশন অথবা নদী বন্দরগুলো, সদরঘাট বলে যেটি পরিচিত, সেখানে যদি অজস্র মানুষ, এই যে ঈদের সময় তোমরা দেখেছো বিভিন্ন সীমিত আকারে যানবাহন চললে কি হারে মানুষ গেছে, এত যে জনসংখ্যা, এটা কি করছে? আমাদের মৌলিক মানবিক চাহিদা, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় অন্তরায় হিসেবে কাজ করছে, বা বড় বাধা হিসেবে কাজ করছে। তারপর বলা হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি, অনুন্নত কৃষি ব্যবস্থা। কৃষি নির্ভর অর্থনীতি, অনুন্নত কৃষি ব্যবস্থা, এটা কিন্তু আমাদের খুব, মানে কি বলা যায়, ঐতিহ্যগত দিক যে আমাদের অর্থনীতিটা কৃষি নির্ভর। কিন্তু সাথে সাথে কিন্তু আরেকটা দিক আছে, সেটি হচ্ছে আমাদের দেশটি কিন্তু খুবই ছোট, খুবই ছোট, খুবই ছোট। এই যে একটা ছোট ভূখণ্ডে এত জনসংখ্যা, খুব স্বাভাবিকভাবে এখানকার অর্থনীতিটা কিন্তু শিল্প নির্ভর অর্থনীতি হতে পারে নাই, হয়ে গেছে এটি কৃষি নির্ভর অর্থনীতি। অবশ্যই এর পিছনে আরো একটি কারণ আছে, যে এখানকার যে আমরা একটা খুব চমৎকার নাতিশীতোষ্ণ অঞ্চলে, বা এই যে একটা বদ্বীপে আমরা অবস্থান করি, যে এইখানে খুব সহজে এই যে সুজলা সুফলা বাংলাদেশ বলা হয় না, একটা বীজ যখন মাটিতে পড়ে যায়, তখন ওটার পরিচর্যা করা লাগে না, এমনি কিন্তু সেটার অঙ্কুরোদ্গম ঘটে এবং সেটা আস্তে আস্তে একটি বড় গাছে পরিণত হয়।
ঠিক চাষাবাদের ক্ষেত্রেও যে কারণে কিন্তু আবহাওয়া উপযোগী, উর্বর ভূমি, এই সবগুলো কিন্তু মানুষের এই কৃষি নির্ভর অর্থনীতি তৈরি করেছে। কিন্তু কৃষি নির্ভর অর্থনীতি হলেও কিন্তু আমাদের এখনো কৃষি ব্যবস্থাটা হচ্ছে সেই মানধাত্তা আমলের। তোমরা যারা অর্থনীতি পড়ো, তোমরা তো এই বিষয়ে আরো সেখান থেকে ভালো জ্ঞান লাভ করতে পেরেছো বা জেনেছো, বা ইতিপূর্বে যে ক্লাসগুলোতে পড়েছো, অর্থাৎ স্কুলে এই মূলত বলা যায় 6, 7, 8, 9 এগুলোতে তো তোমরা দেখেছো যে আমাদের কৃষি ব্যবস্থা ভীষণ প্রাচীন এবং সেকেলে, যে কারণে কৃষি নির্ভর অর্থনীতি হওয়া সত্ত্বেও অনুন্নত কৃষি ব্যবস্থার কারণে আমাদের অর্থনীতিটা সেভাবে সমৃদ্ধ হতে পারেনি। ফলে আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো প্রায়শ অপূরিত থেকে যাচ্ছে। এরপর বলা হচ্ছে শিল্পায়নের অভাব। যেমন আমাদের অর্থনৈতিক দুরবস্থা আছে, সে কারণে কিন্তু আমাদের যথার্থ শিল্পায়ন হচ্ছে না। যদিও খুব আনন্দের কথা বা সুখের কথা যে আমরা এই যে এবছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, 50 বছরে কিন্তু বাংলাদেশ যথেষ্ট উন্নতি হয়েছে শিল্প ক্ষেত্রে। কৃষিক্ষেত্রেও তো আধুনিকায়ন হচ্ছে, কিন্তু শিল্পক্ষেত্রে আমাদের বিভিন্ন শিল্প কলকারখানা, বিভিন্ন ধরনের পণ্য আমাদের দেশে কিন্তু এখন এদেশেই পণ্য উৎপাদিত হচ্ছে। শুধু উৎপাদিত হলো না, সেই উৎপাদিত পণ্য আবার কিন্তু বিদেশে রপ্তানিও হচ্ছে। কিন্তু আসল কথা বা সত্যি কথা যেটা, যেভাবে আমাদের শিল্পায়ন হওয়া উচিত ছিল, বা বিশ্বের ছোট ছোট মানে আয়তনের দিক দিয়ে ছোট যে রাষ্ট্রগুলো যেভাবে তাদের উন্নতি করেছে, আমাদের কিন্তু সেভাবে শিল্পের ক্ষেত্রে উন্নতি ঘটেনি। এই যথার্থ শিল্পায়নের অভাবের কারণে আমাদের কিন্তু মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। এরপরও আমাদের বলা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ। সুপ্রিয় শিক্ষার্থী, এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের একটি বড় ধরনের সমস্যা। আমি আরেকটি ভুল স্বীকার করছি এবং তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যখন প্রাকৃতিক দুর্যোগ লিখবে দয়ে দীর্ঘ দিয়ে কিন্তু না, প্রাকৃতিক দুর্যোগ লেখার সময় কিন্তু এটাকে হ্রস্বকার দিয়ে তোমরা এই দুর্যোগটি লিখবে। অন্যটি ঠিক আছে, এখানে হ্রস্বকারের জায়গায় এটা দীর্ঘকার হয়ে গেছে, এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। যাই হোক, আমরা প্রতি বছর এখন তো যে প্যান্ডামিকের মধ্যে আছি সেটা তো এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এছাড়াও আমরা প্রতিনিয়ত বা বিভিন্ন সময় হয় বন্যার মধ্যে পড়ি, অথবা খরার মধ্যে পড়ি, অথবা অতিবৃষ্টির মধ্যে পড়ি। বিভিন্ন সময় ঘূর্ণিঝড়, বিভিন্ন নামের যে ঘূর্ণিঝড়গুলো আসে, এগুলো কিন্তু আমাদের কৃষি ধ্বংস করে, মানুষকে আরো দরিদ্র করে ফেলে। বাংলাদেশের মানুষ এই সকল সময় কিন্তু বা সব সময় তারা কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতেই তাদের অনেকটা সময় ব্যয় হয়। বিশেষ করে আমাদের দেশের যারা উপকূলীয় অঞ্চলের লোকজন, অর্থাৎ সাগরের কাছাকাছি যেসব আমাদের জেলাগুলি আছে, এইসব জেলাতে কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস তাদের কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এর ফলে আমাদের মৌলিক চাহিদাগুলো সঠিকভাবে পূরিত হয় না। এরপর আমরা আসি সামাজিক নিরাপত্তার অপর্যাপ্ততা। বাংলাদেশ যেহেতু একটা উন্নয়নশীল দেশ, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটি নাই। বিশ্বের অন্যান্য দেশে যেগুলি আছে, বিশ্বের অনেক উন্নত দেশে কিন্তু শিক্ষিত মানুষ যারা চাকরি পায় না তাদেরকে কিন্তু রাষ্ট্র বেকার ভাতা দেয়। আমাদের দেশে কিন্তু এখনো এটি চালু হয় নাই। আবার দেখা যাচ্ছে যে আরো অন্য ধরনের ভাতা বা অন্য ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেয়ে থাকে। আমাদের দেশে এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বিশেষ করে একটু অসহায় দুস্থ মানুষদের জন্য কিন্তু এটি অত্যন্ত অপর্যাপ্ত। তবে আশার বিষয় বা সুখের বিষয় হচ্ছে, হ্যাঁ, অপর্যাপ্ত হলেও কিন্তু কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যেখান থেকে মানুষ কিছুটা হলেও তো উপকৃত হচ্ছে। বয়স্ক ভাতা, ভিজিএফ অথবা প্রসূতি মায়েদের ভাতা, শারীরিক প্রতিবন্ধীদের ভাতা, এইরকম কিন্তু বিভিন্ন ধরনের ভাতার মাধ্যমে সরকার এই সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটাকে চালু রেখেছে। এরপর আমরা বলছি বেকারত্ব। বিভিন্ন ধরনের আমাদের কর্মহীনতা বা কর্মক্ষমতা, যেটি আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের একটা বড় অন্তরায়,
এরপর আমরা বলছি সম্পদের অসম বন্টন এবং বৈষম্য। কেননা এটি আমরা সবসময় বলে থাকি যে আমাদের দেশে এত বেশি ভূমিহীন লোক, এত বেশি কর্মহীন লোক, এত বেশি গৃহহীন লোক, যে সত্যিকার অর্থে আমাদের যে সীমিত সম্পদ, এই সীমিত সম্পদ কিন্তু সঠিকভাবে সকল, এটা তো বন্টন করা সম্ভব না, কিন্তু সুবিধাভোগী তৈরি করা কিন্তু সম্ভব। সেটি আমাদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটি সঠিকভাবে পারা যাচ্ছে না, যে কারণে কিন্তু আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে একটা বড় বাধা দেখা দিচ্ছে। আছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এটি আমরা বুঝি যে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কিন্তু রাষ্ট্রের উন্নয়ন সঠিকভাবে সম্ভব নয়। আমরা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার পরপরই, অর্থাৎ 1971 সালের দিকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বলেছিল বটমলেস বাস্কেট, অর্থাৎ তলাবিহীন ঝুড়ি। তোমার কাছে যদি একটি ঝুড়ি থাকে এবং সেটির যদি তলে কিছু না থাকে, তুমি যা কিছু দাও না কেন সেটি সেখানে থাকবে না। কিন্তু এই 50 বছরে কিন্তু আমাদের অনেক অর্জন বেড়েছে। আর এই যে তলাবিহীন ঝুড়ি থাকা অবস্থা বা আমাদের যে বর্তমান অবস্থা, এর থেকেও কিন্তু আমাদের অবস্থার আরো উন্নয়ন ঘটানো যেত বা উন্নতি হতো। আমরা যে 75-এর পট পরিবর্তন বা 75-এর আমরা সেই কালোরাত্রি হয়তো আমরা আর, আজকে তো 4 তারিখ, আমরা 15 তারিখ বা তার আগে আমরা উদযাপন করতে যাব। এইরকম ভাবে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধরনের অস্থিতিশীলতা একটা দীর্ঘ সময় পর্যন্ত চলে। সেই অস্থিতিশীলতা আমাদেরকে কিন্তু ক্রমশ পিছিয়ে দেয়। কিন্তু বর্তমান অবস্থাতে এসে আমরা কি দেখছি? আমরা কিন্তু সেই অবস্থায় নেই, আমরা কিন্তু অনেক সামনের দিকে এগিয়ে গেছি। কেননা পদ্মা সেতুর মতো একটা বিরাট বড় প্রকল্প একেবারে সম্পূর্ণ সরাসরি দেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে। এটা কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার কারণে। তাইলে রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে একটা বড় বাধা সৃষ্টি করে। পরবর্তীতে আমরা বলছি বৈদেশিক ঋণ ও সাহায্যের উপর নির্ভরশীলতা, এটি তো আছেই। এবং বৈদেশিক ঋণ বা সাহায্য নিয়ে আমাদের যে সকল প্রকল্পগুলো চলে, এটা কিন্তু সেই দাতা সংস্থার নির্দেশনা বা ডিরেকশন অনুযায়ী চলে। যে কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের যেটা নিজেদের চাহিদা বা নিজেদের প্রয়োজন, এইটা কিন্তু আমরা আবার মেটাতে সক্ষম হই না। সর্বশেষ আমরা বলছি মানব সম্পদ উন্নয়নের নিম্ন হার। যেমন আমরা এখানে বলেছি জনসংখ্যা স্ফীতি, এদিকে বলছে মানব সম্পদ উন্নয়ন। একটা দেশের জন্য কিন্তু অনেক সম্পদের মধ্যে সব থেকে বা বড় একটা সম্পদ হচ্ছে সে দেশের জনসংখ্যা। কিন্তু সেটাকে যদি সম্পদে রূপান্তরিত করা যায় তখনই সেটা সম্পদ, না হলে সেটা হয়ে যাচ্ছে কি, এই যে জনসংখ্যার মতো, অতিরিক্ত জনসংখ্যার মতো সেটা হয়ে যাচ্ছে আপদ। তাইলে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য যে ধাপগুলো বা যে পর্যায়গুলো অতিক্রম করতে হয়, সেইটি কিন্তু আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে গেলে কিন্তু প্রয়োজন আছে বা প্রয়োজন হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যখন অ্যাসাইনমেন্টের বিষয় আসবে বা পরীক্ষার বিষয় আসবে, তোমরা কলেজ থেকে সঠিক দিক নির্দেশনা পাবে। আশা করি সে বিষয়ে তোমাদের খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। আর সমাজকর্ম বিষয়ের ক্ষেত্রে যদি তোমাদের কোনো দিক নির্দেশনা লাগে, তাহলে আমার ক্লাসের শুরুতেই আমি যে স্লাইডে আমার ফোন নাম্বারটি দেয়া আছে, অথবা তোমরা তোমাদের এই কমেন্ট বক্সে বা মন্তব্যতে তোমরা তোমাদের চাহিদা বা প্রয়োজনের কথা লিখতে পারো। তোমরা শুধুমাত্র তোমাদের রোলটি লিখো, আসসালামু আলাইকুম লিখো। এটি আমি বারবার বলি, আমি তো সকলকে সালাম দিয়েই ক্লাস শুরু করি। তোমাদের আসসালামু আলাইকুম অথবা রোল লেখার দরকার নাই। তুমি তোমার যেখানে ঘাটতি বা প্রয়োজন আছে, তুমি ঠিক সেই জায়গাটি উল্লেখ করবে। তাহলে তোমাদের মতো করে ক্লাস আমরা, যেমন আমরা ক্লাস
নিতে গিয়ে, সরাসরি ক্লাস নিতে গিয়ে তোমাদের কাছে শুনি যে কে কোনটা বুঝতে পারো নাই, বা কোনোটা রিপিট করতে হবে কিনা, বা কোনোটা বলতে হবে কিনা। যেমন আজকে সামাজিক নিরাপত্তা থেকে শুরু করলাম, এটা কিন্তু একজনের মন্তব্য বা একজনের চাহিদার প্রেক্ষাপটে। আমি প্রত্যাশা করব যে তোমরা কিন্তু সেইভাবেই তোমাদের মন্তব্যগুলি লিখবে বা তোমাদের প্রয়োজনগুলি জানাবে। আমরা পরবর্তী যে ক্লাসটি করব সেটা দ্বিতীয় অধ্যায়ের সমাজকর্মের যে শাখাগুলি আছে, এই শাখাগুলির উপর আমরা ক্লাস করব। এবং অবশ্যই তোমরা মনে রাখবে যে বোর্ড প্রণীত যে তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস আছে, সেই সংক্ষিপ্ত সিলেবাসের আকারে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আরো একটি কথা মনে করে দিই, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে। আর যাদের সার্টিফিকেট অনুযায়ী বা বার্থ রেজিস্ট্রেশন অনুযায়ী 18 বছর হয়েছে, যখনই তোমার সুযোগটি আসে তুমি ভ্যাকসিন গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।